আজকে আমরা ব্যাংকিংয়ের ওপরে সেকেন্ড ক্লাস মানে ব্যাংকিং পার্ট 2 এর যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেইগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, আরবিআই আর্থিক নীতি নির্ধারণের জন্য যে পদ্ধতিগুলি ব্যবহার করে সেগুলি কি কি? তো দেখো, দুটি পদ্ধতি ব্যবহার করে। সেই দুটি পদ্ধতি হলো, একটা পরিমাণগত পদ্ধতি ও দ্বিতীয়টি হলো গুণমানগত পদ্ধতি। তো 2 নম্বর প্রশ্ন, ব্যাংক রেট বলতে কি বোঝো? প্রচুর পরীক্ষায় এসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাংক রেট, তো অ্যান্সারটা দেখো, কেন্দ্রীয় ব্যাংক, এখানে কেন্দ্রীয় ব্যাংক বলতে আরবিআই যে সুদের হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ দেয়, এটাকে মনে রাখতে হবে। দীর্ঘমেয়াদী কথাটা, এটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। দীর্ঘমেয়াদী ঋণ দেয়, সেটাকে আমরা বলবো ব্যাংক রেট। ঠিক আছে। পরে দেখো, রেপো রেট বলতে কি বোঝো? একই ব্যাপার, কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদী ঋণ দেয়। ব্যাংক রেট আর রেপো রেটের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যাংক রেট দীর্ঘমেয়াদী ঋণ দেয় আর রেপো রেটে কী হয়, স্বল্প মেয়াদী ঋণ দেয়। এটা বুঝতে হবে। রিভার্স রেপো রেট বলতে কি বোঝো? দেখো, কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। রেপো রেটে কী হচ্ছিল বা ব্যাংক রেটে কী হচ্ছিল? কেন্দ্রীয় ব্যাংক বা এখানে আরবিআই অন্যান্য ব্যাংকগুলোকে যে ঋণ দিচ্ছে সেই ঋণের উপর থেকে সুদ নিচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে রিজার্ভ রেপো রেটে কী হচ্ছে, রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের থেকে টাকা নিচ্ছে এবং সেই টাকা নিয়ে অন্যান্য ব্যাংকগুলোকে ইন্টারেস্ট দিচ্ছে। এটা বুঝতে হবে। ঠিক আছে, এখানে রিজার্ভ ব্যাংক ঋণ নিচ্ছে, ঠিক আছে, স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করে থাকে, সেটাকে আমরা কি বলবো, রিভার্স রেপো রেট। এটা বুঝতে হবে। তারপরে আছে এমএসএফ বলতে কি বোঝো? এমএসএফ এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো এটা কি? কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে রাতারাতি স্বল্প মেয়াদী ঋণ দেয়। বোঝা গেল? ব্যাংক রেটে স্বল্প মেয়াদী ঋণ দেয়। তারপর তোমার যেটা আগের প্রশ্ন ছিল, রেপো রেটে কী হয়? এই ব্যাংক রেটে কী হয়, দীর্ঘমেয়াদী ঋণ দেয়। রেপো রেটে কী হয়, স্বল্প মেয়াদী ঋণ দেয়। আর এমএসএফে কেন্দ্রীয় ব্যাংক, এখানে আরবিআই অন্যান্য ব্যাংকগুলোকে ঋণ দেবে, কিন্তু সেটা রাতারাতি স্বল্প মেয়াদী ঋণ দেবে। রাতারাতি ঋণ দেবে মানে চাইলেই পাওয়া যাবে, এরকম ব্যাপার একটা। তো এই রাতারাতি যে স্বল্প মেয়াদী ঋণ দেয় সেটাকেই আমরা বলবো এমএসএফ। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝো? ওপেন মার্কেট অপারেশনটা কিছু না, আরবিআই গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট যে সিকিউরিটিস যাই বলো না কেন, এটাকে খোলা বাজারে বিক্রি করে, বিভিন্ন ক্রেতারা সেগুলোকে কেনে। তো এটাকেই বলা হয় ওপেন মার্কেট অপারেশন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক পরীক্ষাতে আমি নিজেও ফেস করেছি। 7 নম্বর প্রশ্ন, সিআরআর বলতে কি বোঝো? ভালো করে দেখো, সিআরআর এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। আর একবার বলছি, ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। এটা অ্যান্সারটা কী হবে? দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ আবশ্যিক ও আইনসম্মতভাবে রিজার্ভ ব্যাংকের কাছে নগদ তহবিল হিসাবে জমা রাখে, একেই সিআরআর বলে। ব্যাপারটা কীরকম হলো, যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক যারা মার্কেটে ব্যবসা করছে আর কি, এদের যে মোট আমানত, মানে যত টাকার লেনদেন হচ্ছে আর কি, সেই মোট আমানতের উপরে এই আমানতের একটা পার্সেন্টেজ নগদ ক্যাশে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে, এটাকেই আমরা সিআরআর বলে জানি। সিআরআর এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তো এসএলআর কি? বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের এনডিটিএল মানে হচ্ছে ওই মোট আমানত যে ব্যাপারটা আর কি। তো এই এনডিটিএল এর কিছু শতাংশ
ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো নিজের কাছে নগদ ক্যাশ হিসাবে বা সোনা বলতে পারো, সোনা হিসাবে, অথবা গভর্নমেন্ট সিকিউরিটিস বা গভর্নমেন্ট বন্ড যাই বলো না কেন, এই হিসাবে জমা রাখে, নিজের কাছে রাখে। সিআরআরটা কী করে? সিআরআর বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ ক্যাশে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে, আর এসএলআরটা বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের যে মোট আমানত বা যেটাকে আমরা এনডিটিএল বলতে পারি, এই এনডিটিএলের একটা পার্সেন্টেজ নগদ টাকা হিসাবেও রাখতে পারে, সোনা হিসাবে সোনাতেও রাখতে পারে, এবং গভর্নমেন্ট বন্ড হিসাবে নিজের কাছে জমা রাখে। এটাকেই আমরা বলবো এসএলআর। আর এসএলআরের ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও। পরের প্রশ্ন, আরবিআইয়ের আর্থিক নীতি কমিটি কবে গঠিত হয় এবং এই কমিটিতে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এই আরবিআইয়ের যে আর্থিক নীতি নির্ধারণ যে কমিটি, সেটা গঠিত হয় 2016 সালে এবং এতে 6 জন সদস্য আছে। 10 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এসবিআইয়ের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? এটার অ্যান্সার হবে মুম্বাইতে। দেখো, এর অ্যান্সার কিন্তু মুম্বাইতে। তারপরে 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকের নাম লেখো। এসবিআই ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক, অনেকেই জানে এবং এটা খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, এসবিআইয়ের বর্তমান চেয়ারম্যানকে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রশ্ন বলা যেতে পারে, অনেক পরীক্ষাতেই দিয়েছে বা দিয়ে থাকে। তো বর্তমান যে এসবিআইয়ের চেয়ারম্যান, সে নাম হচ্ছে শ্রী ছাল্লা শ্রীনিবাসালু শেট্টি। এই হর্ষউটা হবে না, শ্রীনিবাসালু শেট্টি। তো হলো, এই হর্ষউটা যেটা আছে এটা প্রিন্ট মিস্টেক হয়েছে, শ্রীনিবাসালু হবে, এটা প্রিন্ট মিস্টেক হয়েছে। যাই হোক, 13 নম্বর প্রশ্ন কি বলছে? নাবার্ড। এই নাবার্ডের ফুল ফর্ম আছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর একবার বলছি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই নাবার্ড কবে গঠিত হয় এবং এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? নাবার্ডটা গঠিত হয় 1982 সালে এবং এর মুখ্য কার্যালয় অবস্থিত কিন্তু মুম্বাইতে। তারপরে আছে সিডবি কবে গঠিত হয়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিডবি। তো দেখো, সিডবি গঠিত হয় 1990 সালে। সিডবির পুরো ফর্ম কি? স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবির ফুল ফর্ম। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের এটারও একটা ফুল ফর্ম আছে, এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংক বলা হয়। এক্সিম ব্যাংক কবে গঠিত হয়? এটা কিন্তু 1982 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ন্যাশনাল হাউসিং ব্যাংক কবে গঠিত হয়? 1987 সালে। 17 নম্বর প্রশ্ন, মুদ্রা ব্যাংক কবে গঠিত হয়? এটা কিন্তু 2015 সালে। 18 নম্বর প্রশ্ন, এটিএম এর পুরো কথা লেখো। অনেকে এটা ভুল করে আসে, অনেকে অল টাইম মানি এটা ওটা লিখে দেয়, কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। এটিএম এর পুরো কথা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অনেক পরীক্ষাতেই দিয়েছে, অটোমেটেড টেলার মেশিন এটিএম এর ফুল ফর্ম। নেক্সট, আইএফএসসি কোড কত ডিজিটের হয়ে থাকে? এটাও পরীক্ষাতে পড়ে, আমি নিজে ফেস করেছি। আইএফএসসি কোড 11 ডিজিটের হয়ে থাকে। বিভিন্ন ব্যাংকের আইএফএসসি কোড থাকে, সেটা 11 ডিজিটের হয়ে থাকে। এবারে বলছে 20 নম্বর, এমআইসিআর কোড কত ডিজিটের হয়ে থাকে? এমআইসিআর একটা কোড, এটা কিন্তু 9 ডিজিটের হয়ে থাকে। 9 ডিজিটের হয়ে থাকে এমআইসিআর কোড, 9 ডিজিটের হয়ে থাকে। তারপরে কেওয়াইসির পুরো কথা লেখো। কেওয়াইসি ভালো করে দেখো, ব্যাংক প্রায় কাস্টমারের থেকে কেওয়াইসি করানোর জন্য বলে বা কেওয়াইসি করতে আমাদেরকে যেতে হয় বিভিন্ন ডকুমেন্টস নিয়ে। তো এই কেওয়াইসির পুরো কথা কি? কেওয়াইসির পুরো কথা হচ্ছে বা পুরো নাম হচ্ছে নো ইওর কাস্টমার। নো ইওর কাস্টমার, নো ইওর কাস্টমার। তো আমাদের ব্যাংকিংয়ের এই যে দুটো ক্লাসের দেওয়া হলো, দুটো ক্লাস করানো হলো ব্যাংকিংয়ের ওপরে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এই দুটো ক্লাসের থেকে যদি কেউ ব্যাংকিংয়ের ওপরে নোট রেডি করে,
তো মোটামুটি বলা যেতে পারে এর মধ্যে থেকেই আপকামিং এক্সামে ব্যাঙ্কিংয়ের ওপরে কোনো প্রশ্ন আসলে সেটা এর মধ্যে থেকেই কভার হয়ে যাবে। তো আজকের এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।